কোনো বিষয় না, কনসিস্টেন্সি বজায় রেখে এগুলো করা লাগবে আপনার ভিডিওতে করার জন্য। আপনার ভিডিও এসইও কিন্তু করতে হয় ভিডিও র‍্যাঙ্ক করার জন্য। যে দেখাইছি না ভিডিওর মধ্যে কিভাবে দিবেন। এই দুটো তেমন কিছুই না, যেরকম ভাবে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরিফিকেশন করে ওইটাতে গেলে আপনার ভেরিফিকেশন করতে পারবেন। যেমন যদি এটাতে তো করা আছে অলরেডি, ঠিক আছে? আর অন্য কোনো জিমেইল আছে কি? নাই তো। আচ্ছা, আমরা studio.youtube.com এ চলে আসবো, ঠিক আছে? এখানে আসার পর নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমাদের সেটিংসে যেতে হবে। একটু ওয়েট করি। হ্যাঁ, নয়। আচ্ছা, তো আমরা ইউটিউবে চলে আসলাম। নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমরা হচ্ছে সেটিং থেকে চ্যানেল, পারমিশন, কমিউনিটি, ওকে, এই যে দেখেন ফিচার্স এলিজিবিলিটি, এখানে আসবো। আসার পর এইখানে দেখেন 15 মিনিটের ভিডিও, কাস্টম থাম্বনেল, এইগুলোর জন্য আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য জাস্ট এই যে নিচের দিকে এখানে ক্লিক করবেন, করার পর ভেরিফাই ফোন নাম্বার। হ্যাঁ, ভেরিফাই ফোন নাম্বারে যদি আপনারা ক্লিক করেন, এই যে ভেরিফাই ফোন নাম্বারে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই যে এখান থেকে আপনি নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনার এখানে হয়ে যাবে, ঠিক আছে? সিম্পলি কি করবেন, হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, এখানে এসে আপনার নাম্বারটা দিবেন, ফোন নাম্বার দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিয়ে দিলেন। এইখানে তখন দেখাবে এই উপরেরটার মতো ইনেবল দেখাবে। ক্লিয়ার? এটা গেল। আরেকটা কি জানি, থাম্বনেল। থাম্বনেল এটা যখন আপনার ইনেবল হয়ে যাবে, তখন আপনি যে দুইটা জিনিস করতে পারবেন, 15 মিনিটের বেশি ভিডিও করতে পারবেন এবং থাম্বনেল আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিমও করতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? এই তিনটা আপনারা এখান থেকে শিওরলি করতে পারবেন। তো সেটার জন্য এখন আচ্ছা, আমরা তো করে ফেললাম। এখন কাস্টম থাম্বনেল দেওয়ার জন্য যখন আমাদের আগের ভিডিও এখানে পাবলিশ করা হয়েছে না, আচ্ছা হয় না, এখন আপনি হ্যাঁ তৈরি করে তারপর ওই যে কাস্টম থাম্বনেল দেওয়ার সময় ওইখানে থাম্বনেল আপনি অ্যাড করতে পারেন, যেটা গত ক্লাসে আমরা পারি না, আজকেও পারবো না, কারণ হচ্ছে আমরা তো নাম্বার ভেরিফিকেশন করি না। এটা প্রথমে করতে হবে, এটা ভেরিফিকেশন করে ফেললে কাস্টম থাম্বনেল থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আপনি আপ টু ডেট করতে পারবেন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন ইউটিউবের মোটামুটি এইটুকু, মোটামুটি আমি যতটুকু দেখাইছি, ভালো করে যদি আপনি এটা প্র্যাকটিস করেন এবং এইভাবে ভিডিও আপলোড করেন, 100% শিওর আপনার মোটামুটি র্যাঙ্ক হবে। দেখো আমার পার্সোনাল ব্যাচের 4002 ব্যাচের আমার ওখানে হ্যাঁ ওই যে আপনি সার্চ করলে প্রথমে সার্চ রেজাল্ট গুলো আসবে, এরপর আপনি ওয়াচ টাইম, তারপরে হচ্ছে আপনার ভিউ, এইগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে ভালো রেজাল্ট, ঠিক আছে? আর ভিডিও র‍্যাঙ্ক করছে কিনা এটা দেখার জন্য আমরা একটা টুলস ব্যবহার করতে পারি। সেই টুলস এর নাম হচ্ছে হ্যাঁ, সোশ্যাল ব্লেড, ঠিক আছে? সোশ্যাল ব্লেডে চলে আসবেন। এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের শুধু র‍্যাঙ্ক না, যাবতীয় ইনফরমেশন এখানে আপনি পাবেন, ঠিক আছে? যে ইউটিউবে চলে আসলেন, এখানে আসার পর শুধুমাত্র ইউটিউবের লিংকটা আপনি দিয়ে দিবেন। ধরেন হচ্ছে আমি ওই আমার চ্যানেলের লিংকটা যদি এখানে দিয়ে দিই, youtube.com/ জাস্ট এখানে চ্যানেলের ইউআরএলটা আপনি টাইপ করবেন। এটার জন্য আপনার চ্যানেলের অ্যাক্সেস থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন কিচ্ছু লাগবে, ঠিক আছে? কান্ট্রি র‍্যাঙ্ক কত, 3825, মানে এটা তো আমি প্রফেশনালি শুরুই করি না, খেলে আপনাদের ভিডিও ছাড়া এখানে কিছু নাই, ঠিক আছে? মানে শুরু করব করতে করতে এরকম মানে 2 বছর মনে হয় হয়ে গেল। শুধুমাত্র একটা ভিডিও এখানে পাবলিশ করা আছে, আর 2-4টা ভিডিও করা ছিল ওই আগের ব্যাচের, ঠিক আছে? আচ্ছা, তো এইটা মোটামুটি যদি প্রফেশনালি শুরু করি, মোটামুটি 800 এর মধ্যে চলে আসার কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভিডিও র‍্যাঙ্কের ভিউ দেখেন মেলা দূরে আছে, মানে অনেক কম ভিডিও ভিউ হইছে সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কে মেলা তলা নিতে। তবে এই যে এখানে স্কোর দেখাচ্ছে যে কত পার্সেন্ট আপনি সামনের দিকে এগোচ্ছেন,
ঠিক আছে, 30% টু ওয়ে টু টপ, এটা 85%। দ্যাট মিনস কনসিস্টেন্সি বজায় রাখলে খুব বেশি সময় লাগবে না। তাহলে আমার এখানে এস্টিমেট আর্নিং মোটামুটি কত বলতেছে, ইয়ারলি $56 মতো, মাসে সর্বোচ্চ $5। ঠিক আছে, যাই হোক। তো এই যে দেখেন এখান থেকে আপনার ভিডিও কোনটা ভিউ হয়েছে, ঠিক আছে, যেমন হচ্ছে 21 তারিখে আমি দিয়েছিলাম, আপনারা ছাড়া তো এটা দেখবে না, আপনারা হয়তো 2 বার 3 বার দেখছেন, এই জন্য 46 পর্যন্ত গেছে। এই কারণ লিংক ছাড়া এটা আপনি দেখতে পাবেন না। লাইভ 44, এখন সাবস্ক্রাইবার কবে বাড়ছে, ডেইলি এভারেজে একটা করে সাবস্ক্রাইবার বাড়ে, আপনারাই, তো কেউ নাই, এই আর কি। তো এখানে ডিটেইলস দেখতে পাবেন। হাসির না, আমি কিন্তু সিরিয়াস হয়ে যাবো, তখন কিন্তু হাসতে পারবেন না, তখন অনেক সাবস্ক্রাইবার হবে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখেন তো, আমি তো ভিডিও দেখেন, আপনাদের ক্লাস ছাড়া এখানে কোনো ভিডিও আছে? সবগুলো আপনাদের ম্যাক্সিমাম কি 90%ই হচ্ছে আপনার আনলিস্টেড, মানে ভিডিওকে আটকে রাখছি, যেতে পারবে না কোথাও, এর মাঝে পাইবে, কারণ আপনারা টাকা দিয়ে করেন, এই জন্য আর কি। আপনাদের শেষ হয়ে গেলে এই ভিডিওগুলো থাম্বনেল টাম্বনেল ডিজাইন করে যখন পাবলিশ করব তখন দেখিয়ে, ঠিক আছে। আপনারা হাসতেছেন, আমার তো রাগ লেগে যাচ্ছে। আচ্ছা, দেখেন 50টা মোস্ট ভিডিও, মানে এই কয়েকটা ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ আসছে, ঠিক আছে। এই যে লোগো ডিজাইন 5062, এই যে এইগুলোতে সবচেয়ে এই কয়টা ভিডিও, 50টাতে সবচেয়ে বেশি। তাহলে 50টা হাই রেটেড ভিডিও, মানে এগুলোতে লাইক কমেন্ট মোটামুটি ভালো আসছে, ঠিক আছে। এখান থেকে আরো অনেক ইনফরমেশন আপনি পাবেন, ঠিক আছে। যেমন দেখেন হচ্ছে আমার চ্যানেলের ভবিষ্যৎ কি, যদি সেটাও দেখতে চান আপনি, এই যে দেখেন ফিউচার প্রজেকশন, এখানে যদি যান তাহলে দেখেন এরা বলতেছে যে 1 বছর 8 মাস পর আমার সাবস্ক্রাইবার হবে কত, 4000, তখন ভিডিও ভিউ হবে 2,19,000। যদি আপনি এখানে দেখেন টোটাল 5 বছর পরে আমার সাবস্ক্রাইবার কত হবে, 36,000, ভিউ হবে কত, এত, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনি দেখতে পাবেন টোটাল ড্রাইভিং থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো। যেহেতু আমি ইউটিউবে ক্লাস আর নিতে যাচ্ছি না, এই জন্য আর বিস্তারিত দিকে গেলাম না। দেখেন এখানে আপনি হচ্ছে চাইলে ক্রিয়েটিভ আইটি চ্যানেল নিয়েও অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে। ধরেন এটা হলো আপনাদের ক্রিয়েটিভ আইটি চ্যানেল, রাইট? এর কোনো অ্যাক্সেস কি আমার কাছে আছে? নাই। জাস্ট আপনি এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন এদের ভিডিওতে যে সবগুলোতে ভিউ হয় বিষয়টা এমন না। সাবস্ক্রাইবার কত দেখছেন, প্রায় 167K, ভিডিও ভিউ কত, মানে ভিডিও আছে টোটাল কত, 1.4। তারপরেও দেখবেন এদের হিউজ ভিডিও আছে যেগুলোতে, মানে এদের আমি রিপোর্ট একটা জমা দিয়েছিলাম এদের এসইও করার জন্য, তখন আমি দেখছি হিউজ পরিমাণ ভিডিও আছে যেগুলোতে ভিউ 162, 200, 300, ঠিক আছে। না কে না, শুধু, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি ওইগুলাও, এখান থেকে এসে যদি ডিটেল স্ট্যাটিস্টিকে আমরা যদি যাই, আচ্ছা আমরা জাস্ট ইউজার সামারিতে গেলাম প্রথমে, ওকে 167 কে, এখানে তাদের টোটাল ভিউ, ঠিক আছে, মানে সবগুলো ভিডিও মিলে টোটাল কোন দিনে কত ভিউ হয়েছে। দেখেন 16 তারিখে এর ভিউ হয়েছে টোটাল কত, 2367টা। 17 তারিখে ভিউ হয়েছে কত, 2663, তাই এরকম করে। তাহলে যখন 2663 হয়েছে তখন 167 কে, আচ্ছা সাবস্ক্রাইবার টোটাল ভিউ এখানে দেখাবে, ঠিক আছে। তাহলে এটার সাথে যখন আপনি এটা যোগ করবেন, এটা যখন যোগ করবেন তখন আপনার ভিউ কিন্তু এভাবে বাড়বে, ঠিক আছে। দেখেন 8000 হয়ে গেছে, তাহলে 8 এর পর আরো 2, 9, 10, এই যে দেখেন 9100, এরকম, ঠিক আছে। এরকম ভাবে বাড়বে প্রথমত। দ্বিতীয়ত হলো আমরা যখন ডিটেইল স্ট্যাটিস্টিকে যাব, তখন এদের এই যে স্ট্যাটিস্টিক গুলো কোন ভিডিও থেকে কি পরিমাণ রেভিনিউ তারা পাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর ইউজার ভিডিওতে যদি আমরা যাই তাহলে দেখেন এই যে 256টা ভিউ, 3টা কমেন্ট, একটা কমেন্ট, 219টা, 278টা। দ্যাট মিন্স এখানে যদি আপনি লাস্ট 9, তাই না, কত এটা 9 মানে সেপ্টেম্বর অক্টোবর, তাই না, অক্টোবর না সেপ্টেম্বর, তার মানে প্রায় 2 মাস যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখেন তাদের ভিডিওর অবস্থা দেখেন 300, 327, 333, 378, তাহলে এত, তারপর এখানে 500, 510, এইরকম। তার মানে খুব বেশি কিন্তু ভিউ না, কিন্তু ভিডিও ওরা তারা কন্টিনিউয়াসলি ছাড়তেছে। যেমন দেখেন এটা কত 26 তারিখে, এটা 25, 24, 23, 22, 18, 16, 14, 13, 11, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, ওটা বলছি আপনি কি বলেন পিছনে, হ্যাঁ 2-একটা ভিডিও তো হয়ে গেছে, যেমন এই যে 2000, এটাতে তারা ভালো করে অপটিমাইজ করছে, যেগুলো করে নাই সেগুলোর অবস্থা এরকম। একই দিনে এক এক টাইপের ভিডিও ছাড়তে,
কারণ ওদের তো অনেকগুলো টপিক। পুরোদিন হচ্ছে দেখেন এটা লেখছেন সরকারি চাকরি না হয়ে ডিজিটাল মার্কেটার হয়ে তাদের ইন্সপিরেশন টাইপের একটা ভিডিও দিছে। তারপর লাল ইন্টেরিয়র উইথ ক্রিয়েটিভ, তারপর গৃহিণী থেকে ইন্টেরিয়র ডিজাইনার হয়ে ওঠার গল্প। এক একদিন এক এক ভিডিও দিবেন। আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও পাবলিশ করতে হবে। এমন না যে আপনি একদিনে 10-12টা ভিডিও দিচ্ছেন, 10-12 দিন আর কোনো খবর নেই। ঠিক আছে, রেগুলার ভিডিও কনসিস্টেন্সি অনুযায়ী করতে হবে। আরো অনেক বিষয় আছে ইউটিউবে, ঠিক আছে। তবে ইনিশিয়ালি আপনারা এইগুলো মেনটেন করে যদি ভিডিও পাবলিশ করতে পারেন তাহলে এগুলো দিবেন। তো আমি যদি এখানে ইউটিউব নিয়ে বিস্তারিত দেখালাম, তাহলে এদের এখানে কি কি প্রবলেম ছিল এগুলো সলিউশন করে দেওয়ার, মানে আপনাদের সলিউশন করে বলে দেওয়ার চেষ্টা করতাম। এখন আপাতত থাক, ঠিক আছে। এখন আমরা আসি যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব কিভাবে। তাহলে দুইটা ক্লাস ওয়েবসাইটের উপরে নিব আজকে, একটা হচ্ছে আজকে আর একটা হলো নেক্সট ক্লাস। তাহলে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবেই লাগবে। কটা জিনিস লাগবে? দুইটা। একটা হচ্ছে আপনার ডোমেইন, সেকেন্ড হচ্ছে হোস্টিং। তাহলে ডোমেইন কি জিনিস? ডোমেইনটা হলো আপনার ইউনিক একটা নামের মতো কাজ, ঠিক আছে। ধরেন আমরা যদি হচ্ছে এখন দেখি যে আমাদের ওয়াইফাই এখন কানেক্ট করা আছে কোন আইপির আন্ডারে, ঠিক আছে, মাই আইপি অ্যাড্রেস, এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পাবেন আপনার আইপি অ্যাড্রেস কি। ম্যাক্সিমাম সময় আপনাদের আইপি ভার্সন 4 দেয়, এটা সাধারণত সার্ভিস খুব কমই করে। তাহলে এইটা হলো আমাদের আইপি অ্যাড্রেস। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এই রিলেটেড আরো ডিটেইলস আমরা কিছু দেখতে পাই। এই আইপি অ্যাড্রেস সব সময় ইউনিক হয়, ঠিক আছে। আপনার ডিভাইস, আমার ডিভাইস, মানে মানে প্রোভাইডার, এগুলো সব সময় ইউনিক হবে। সেম প্রসেসে এই আপনার ডোমেইন নামটাও ইউনিক হয়। যেমন হচ্ছে দেখেন codetekbd.net, আমি স্কিল এন্ড টেকনোলজি দিয়ে সার্চ করে পাবো না, কারণ এদের ডোমেইনের ম্যাপ শেষ, ঠিক আছে। স্কিল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, এই ডোমেইনের ম্যাপ নাই আমি যতটুকু জানি। নাই, ঠিক আছে। আচ্ছা ধরেন আমরা একটা লিখে সার্চ করলাম যে codetekbd, তাহলে এই যে দেখেন codetekbd.net, এইটা আর কেউ নিতে পারবে না, কারণ এটা আমি কিনে ফেলছি। দেখেন codetekbd.com যখন আপনি লিখবেন তখন আরেকটা সাইটে চলে যাবেন, ঠিক আছে। আমি আগে এটা ক্লিয়ার করে তারপর .net আর .com এর এটার পার্থক্য আমি বুঝাই দিচ্ছি। তাহলে এটা হলো কি আপনার একটা ইউনিক নেম, যেরকম আপনার আইপি একটা ইউনিক, ঠিক আছে। তাহলে এই নামটা সরাসরি এরকম ভাবে থাকে না, আপনাকে আসলে যা দেওয়া হয় তা হলো একটা আইপি অ্যাড্রেসের মতোই, ঠিক আছে। একটা আইপি অ্যাড্রেস ধরেন 192 101, যেমন এই যে এইরকম যেরকম আইপি অ্যাড্রেস আছে না, ঠিক আপনি যখন একটা ডোমেইন কিনবেন, ধরেন codetekbd.net, এই ডোমেইনটা আপনি কিনতে চাচ্ছেন কিন্তু আপনাকে সরাসরি এই নামটা দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে কি একটা আইপি অ্যাড্রেস এরকম, ঠিক আছে, 102, এরকম অনেক বড় একটা আইপি অ্যাড্রেস। ওই আইপি অ্যাড্রেসের সাথে আপনার এই নামটাকে কানেক্ট করতে হয়, এই কানেকশনকে বলা হয় নেম সার্ভার, ঠিক আছে। এই কানেকশন পদ্ধতিকে বলা হয় নেম সার্ভার কানেকশন। কি হচ্ছে কথা বলে, জোরে বলেন কি হচ্ছে, পরে দেখায়। তাহলে এই যে দেখেন কেউ যদি এখন codetekbd লিখে সার্চ করে, এটা এসে হিট করবে এই নেম সার্ভারে, এরপরে হচ্ছে সে কাজ করবে, ঠিক আছে। দ্যাট মিন্স সে হচ্ছে হোস্টিং এর কাছে যাবে। এখন হোস্টিং কি জিনিস সেটা আমরা পরবর্তীতে জানতেছি একটু পরে। তাহলে এইরকম আমাদের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। আর আইপি অ্যাড্রেস কি কখনো আমাদের চেঞ্জ করা সম্ভব? তাই না, সবসময় একটার জন্য একটাই ব্যবহার করা হয়। আমরা কিন্তু কিনছি codetekbd, কিন্তু আমাদের এটার আন্ডারে দেওয়া হয়েছে একটা আইপি অ্যাড্রেস আসলে, ঠিক আছে। কারণ কম্পিউটার কখনো কি বোঝে না, লেখা বোঝে না। আমরা তো সবাই জানি যে কম্পিউটার কাজ করে কি হিসেবে, বাইনারি, তাই না, 1010 এরকম ভাবে, ঠিক আছে। তো আমাদের যে সার্ভার থেকে আমরা এগুলো পাবো, সার্ভার মানে কি, সেও একটা কম্পিউটার। ওকে, তাহলে প্রথম আমাদের এটা গেল ডোমেইন নাম, ঠিক আছে। এখন আপনি যদি একই জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং কিনেন তাহলে এই ঝামেলাটা আপনার নিতে হয় না, আপনার এটার সাথে আপনার এই হোস্টিং এর সাথে নেম সার্ভার আর কানেক্ট করার প্রয়োজন হয় না। এক জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং যদি কিনেন, আর যদি আলাদা আলাদা কিনেন তাহলে আপনার অবশ্যই কানেক্ট করতে হবে, না হলে কাজ করবে না, আপনাকে এইভাবেই যেতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের ডোমেনের টাইপের উপরে, ঠিক আছে। দেখেন codetekbd ডোমেনের আমরা যদি টাইপ দেখি তাহলে এখানে দেখেন দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপনার এই যে লেখা, বা এটাকে সাধারণত আমাদের হেডিংও বলা হয়, আর একটা হলো আমাদের এক্সটেনশন,
ঠিক আছে, এটা হলো আমাদের মেইন টেক্সট এমটি, আর এটা হলো আমাদের কি বলেন তো এক্সটেনশন। দ্যাট মিন্স codeTechBD.net আমাদের যে ডোমেনের নাম, কেউ আর .net codeTechBD.net এই ডোমেন আর কিনতে পারবে না। ঠিক আছে, ধরেন এতটুকু সেম আছে, অর্থাৎ মেন লেখাটা আমাদের সেম আছে, কিন্তু সে এক্সটেনশন চেঞ্জ করলে কিন্তু সাইটের আইপি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যাবে। ধরেন কেউ কিনছে .com, কেউ কিনছে .com, তাহলে এইটার এইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। .net একটা এক্সটেনশন, .com আর একটা এক্সটেনশন। কেউ যদি কিনে .org, এটা কিন্তু আরেকটা এক্সটেনশন। ঠিক আছে, তাহলে .net .com .org এইগুলো যদি চেঞ্জ হয় তাহলে আপনার আইপি অ্যাড্রেসও চেঞ্জ হবে, তখন আপনি চাইলে আলাদা আলাদা কিনতে পারবেন। আর যেও যদি এগুলো সবগুলোই কিনে ফেলে তাহলে তো আপনি কিনতে পারবেন। তখন আরো এক্সটেনশন আছে, যেমন হচ্ছে .me .institute, এরকম অসংখ্য এক্সটেনশন আছে। যেমন ধরেন আমরা যদি একটু দেখি, এখানে আমরা চলে আসি ধরেন নেমচিপে। আমরা যারা এটা সাধারণত ডোমেন রেজিস্ট্রেশন করে, নেমচিপ, গোডাডি, এগুলো হচ্ছে তারা ডোমেন রেজিস্ট্রেশন করে সবচেয়ে বেশি বা সবচেয়ে পপুলার এই দিকে। ঠিক আছে, তো আমরা এখানে ডোমেনের এখানে চলে আসলাম। তাহলে আমরা লিখবো হচ্ছে codeTechBD, এটা লিখে সার্চ করলাম শুধুমাত্র। ঠিক আছে, codeTechBD লিখে যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে দেখেন আপনি এইখানে দেখেন codeTechBD.coders, এইটা কিন্তু একটা এক্সটেনশন। codeTechBD এতটুকু ঠিক আছে না? ঠিক আছে কিনা দেখেন, সবগুলোতেই codeTechBD ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এর পাশে আরেকটা করে জিনিস আছে, যেমন জিজি, এটা একটা এক্সটেনশন। কোন এক্সটেনশন এটা আমি সঠিক জানি না। এআই এটা নতুন আসছে। এটা ওআরজি, যেটা আমি আপনাকে বললাম, এটা কত $60 মতো। codeTechBD.org কিনা লাগবে তো, এটা টাকা আছে মানে দরকার। আমি .org সেদিন খুঁজে পাই নাই, সেদিন বলতে অনেক আগে। এখন .com .net এইগুলো কিন্তু তা আপনাকে দেখাচ্ছে না, কারণ ওইগুলা টাকা নাই। ঠিক আছে, codeTechBD দেখেন মেন টেক্সট ঠিক আছে না, এক্সটেনশন কিন্তু চেঞ্জ। এক্সটেনশন যেহেতু চেঞ্জ, এই জন্য আপনি কিনতে পারবেন। ক্লিয়ার? দেখেন .club, হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন চেঞ্জ হলে আপনি কিনতে পারবেন, কারণ মানুষ তখন এসে codeTechBD.net লিখে সার্চ করলে আপনাকে পাবে না। তখন আপনার সার্চ করতে হবে, ধরেন আপনি .com কিনছেন, এটা আরেকজন কিনে ফেলছে। ঠিক আছে, ধরেন আপনি .com লিখে সার্চ করছেন, দেখেন এটা আপনি পেয়ে গেছেন কিন্তু codeTechBD.com, কিন্তু এটা সাইটটা নাই এখন। আমি .com কিনতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি সেটা পাই না। ঠিক আছে, মানে আমার তখন টাকা ছিল না, অনেকদিন ধরে দেখে রাখছি। টাকা ছিল না বলতে একটু মানে ইয়েই ছিল, কিনতেছি, কিনবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দেখাবো। তো এই করতে করতে দেখি কে জানি কিনে ফেলছে। কয়েকদিন এখানে সাইটও ছিল। ঠিক আছে, ওয়েবসাইট আসলে খুব সুন্দর করে ডিজাইন করছে, চট্টগ্রাম নাকি সিলেটের ওরা, আমি একটু রিসার্চ করছিলাম, কিন্তু পরবর্তীতে এটা কিনা হয় না, ওরা কিনে ফেলছিল। এখন ওদের কি হয়েছে আমি জানি না সঠিক। আর .netটা তো আমারই, পরবর্তীতে আমি .netটা দিয়ে কিনে ফেলছি। তাহলে .org যদি দিই, দেখেন .org তে কিন্তু কিনা নাই, org কিন্তু ফাঁকা আছে, আমি চাইলে এটা আবার কিনতে পারি। যেরকম আজ স্কিল এন্ড টেকনোলজি লিখে সার্চ করছিলাম, ওটা ফাঁকা, যেটা কিন্তু কিনে ফেলছি। ঠিক আছে, হেভি রিস্ক আছে, বাদন যদি না কিনে অন্য কেউ কিনে ফেললে ঝামেলা, তখন আবার মেন এই .com এক্সটেনশনটা পাবে না, অন্য কোনো এক্সটেনশনে কিনা লাগবে। তারপর .us .club এইগুলো, মানে এক্সটেনশন চেঞ্জ হলে আপনার টাকার পরিমাণও কমবে। ঠিক আছে, যেমন দেখেন .xyz, এটার দাম সবচাইতে কম। এই যে .xyz মাত্র $2 প্রতি বছর, কিন্তু রিটেল করতে গেলে কেনার সময় মাত্র $2 এক বছরের জন্য, কিন্তু পরের বছর ধরেন আপনি 28শে নভেম্বর 2024 সালে কিনছেন, ঠিক 28শে নভেম্বর 2025 সালে আপনাকে রিনিউ করতে হবে। দ্যাট মিন্স আবার এটাকে নবায়নযোগ্য করতে হবে, মানে মেয়াদ আর কি, মেয়াদ 1 বছর থাকে। ঠিক আছে, 1 বছর পর এটা রিলিজ হয়ে যাবে। তখন এই রিলিজ হওয়ার আগে আপনাকে কিনতে হবে। রিটেলের তখন আপনার প্রাইস কত হবে? $14 মতো। আর সবচাইতে মোটামুটি হলো এখানে আমরা দেখতেছি যে coders, codeTechBD.coders, এটা কত 4.98 প্রতি বছর, কিন্তু যখন রিটেল করতে যাবেন এটা দাম কত হয়ে যাবে? 57.98 অনেক। আর codeTechBD.org এটা কত? 7.48 প্রতি বছরে আপনার এটা দিতে হবে। ঠিক আছে, এটা কেউ অলরেডি কেউ কিনে ফেলছে মনে হচ্ছে। তাহলে আপনার এখানে কত টাকা? ঠিক আছে, কোশ্চেন করলেন। তাহলে দেখেন আপনার 4.8 .com যদি কিনেন তাহলে এটাতে নাই। ধরেন আমি একটা ডোমেন কিনবো, ধরেন আজকে কালকের মধ্যে সাবিট আইটি ইনস্টিটিউট বা sabitit.com, এরকম কিছু একটা দিই।
ঠিক আছে, তাহলে এটা আপনাদের কত, $11.28 প্রতি বছর। ঠিক আছে, কত, $11.28 প্রতি বছর। তাহলে আপনি এটা হিসেব করেন, আপনি যদি এখন নিজের কার্ড না থাকে তাহলে আপনি মিনিমাম আপনার 133-34 টাকা করে দিতে হবে, নাহলে আপনাকে কেউ ডলার দিবে না, আপনি পাবেন না। আর ইয়ে থেকে কিনলে মানে আপনার যদি আপনার কার্ডও থাকে, বাংলাদেশি কার্ড থাকে, তাহলে আপনার মিনিমাম 137-38 টাকা পড়বে। তো আমরা এবারে তো ধরলাম 130 টাকা করে আপনার লাগবে। ঠিক আছে, তাহলে 130 ইন্টু 11.28, 11.28, তাহলে প্রথম বছর আপনার লাগবে 1466 টাকা। কত টাকা? হ্যাঁ, শুধু ডোমেনের দাম গেল, হোস্টিং কিনা লাগবে না? আমরা তো হোস্টিং এ যাই না এখন, ওই পাটেই যাই। ঠিক আছে, তার মানে আমরা শুধুমাত্র এই একটা নাম নিলাম, এই যে নাম নিয়ে যদি আমরা রাখি, এই যে এরকম দেখাবে আপনার সাইট, হয়তো এরকম দেখাবে। এখন ডিজাইনটা করতে হবে। ডিজাইন করার জন্য আপনার যে জায়গা প্রয়োজন, যেমন দেখেন আমরা যদি এখানে যাই ডি ড্রাইভে, দেখেন এখানে আমাদের অনেকগুলো, যদি আমরা হচ্ছে ডেস্কটপ না, আমরা যদি স্পিসিতে যাই, যেমন দেখেন সি ড্রাইভে আমার জায়গা কত, প্রায় 140 জিবি, তার মধ্যে ফাঁকা আছে 82। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে হিসাব করি তো, কত জানি ফাঁকা ছিল, আমরা দেখলাম 140 মাইনাস 82, 58, মানে 58 জিবির মতো এখানে আছে, তাই না? ওকে, ওকে, তো এখানে দেখেন 89.1 জিবি 97 জিবির মধ্যে, তার মানে এইখানে আমাদের একটা স্টোরেজ বা স্টোরেজ আছে। এই স্টোরেজের মধ্যে আমরা সফটওয়্যার রাখতেছি, তারপরে হচ্ছে আমরা এখানে এই সি ড্রাইভের মধ্যে আমাদের পুরো প্রোগ্রামিং সেটআপ করা আছে, বা উইন্ডোজটা আমাদের সেটআপ করা আছে। যদি এই জায়গায় না থাকতো তাহলে এরকম কি আমরা অপশনগুলোতে যেতে পারতাম? পারতাম না। সেম ভাবে আপনার যদি জায়গায় না থাকে, আপনি ডোমেন দিয়ে কি করবেন, এরকম ফাঁকাই থাকে। ঠিক আছে, আপনার ডিজাইন করতে হবে না। দ্যাট মিন্স ডোমেইন হলো আপনার একটা অ্যাড্রেস, যেরকম হচ্ছে যে codeTechBD.net, এটা একটা অ্যাড্রেস। মনে করেন আপনার বাসা আছে, সেই বাসাতে আপনার যাওয়ার অ্যাড্রেস এইটা। এখন যদি আপনার বাসায় না থাকে, ঠিক আছে, ধরেন আপনার এখানে আপনি একটা ডোমেইন কিনছেন, ধরেন codeTechBD.com নামে একটা ডোমেইন আপনি কিনছেন, কিন্তু আপনার এই বাসা আওয়ামী লীগ দখল করে নিছে, যাইতে পারবেন? গেলেই তো একবারে খালাস, তাই না? তো আপনার কি করতে হবে, এই জায়গা আপনার কিনে নিতে হবে, অথবা কিনে নিলেই হবে না, শুধু দখলদারিত্ব থাকতে হবে, তাই না? এখন ধরেন আপনি একটা জায়গা কিনছেন, এখন যদি কেউ এইটা লিখে সার্চ করে বা ওই জায়গাতে ওই অ্যাড্রেসে যায়, তাহলে আপনাকে পাবে, তাই না? আর যদি আপনি জায়গা নাই কিনেন, তাহলে কি সে ওখানে যে পাবে? এরকম ফাঁকা দেখবে, তাই না? ওকে, তাহলে এখন এই জায়গা কিনতে আপনার কিরকম খরচ হবে? এরকম হচ্ছে আপনার 1 জিবি কিনতে পারেন, 2 জিবি কিনতে পারেন, 3 জিবি কিনতে পারেন, 4 জিবি কিনতে পারেন। এখন কথা হচ্ছে যে সাকিব ভাই, এখানে তো আমাদের যে ড্রাইভে জায়গা আছে, তাই না? তাহলে আমরা আবার কিনবো কেন? এইখানে আপনি সারাদিন রাখলেও আপনার এটা অনলাইন থেকে মানুষ দেখতে পাবে না, তাহলে তাদের এখানে এসে এসে দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় আমাদের অফলাইন সার্ভার। যদি আমরা আমাদের কম্পিউটারে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ইয়ে করি, হোস্ট করি, তাহলে প্রত্যেকে আমাদের এই এখানে এসে এসে দেখতে হবে। বুঝতে পারছি? আর যদি পুরো বিশ্ব থেকে আপনি সবাইকে দেখাইতে চান, দ্যাট মিন্স আপনার সৌদি আরবে একটা বন্ধু আছে, আর আপনি বলতেছেন আমার একটা ওয়েবসাইট আছে, কিন্তু সেটা অনলাইনে নাই, তাহলে কি ওই আপনার 70-80 হাজার টাকা ভাড়া দিয়ে এসে ও দেখে যাবে আপনার ওয়েবসাইট? সম্ভব? সম্ভব না। তাহলে এটাকে আমাদের অনলাইন করতে হবে, আর অনলাইন করতে গেলে আমাদের একটা জায়গা কিনে নিতে হবে, আর এই জায়গাকে বলা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাকে বলা হয় আমাদের সাধারণত একটা অনলাইন স্পেস, আর এখানে আমাদের ওয়েবসাইটটাকে রাখাকে সাধারণত হোস্টিং বলা হয়, যদি আরো একটু ডিটেলসে বলি। ঠিক আছে, মানে হোস্ট করে রাখা। তাহলে এখানে জিনিসটা হচ্ছে আমরা ভাড়া নিতে পারি দুইটা ওয়েতে, যেরকম বাসা আমরা ভাড়া নিই না, লাইক এইরকম এই জায়গাটা আমরা ভাড়া নিতে পারি, আবার চাইলে নিজেরাও তৈরি করতে পারি। এখন সেম এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া যাবে। ঢাকা শহরে বাসা তৈরি করতে কত টাকা লাগে? প্রায় 1.5-2 কোটি, 3 কোটি বা 5 কোটি, তাই না? 5 কোটি প্লাস মাইনাস। এর নিচে তো আপনি কখনোই একটা বিল্ডিং দাঁড় করাতে পারবেন না, 2 তলা বা 3 তলা। 5 কোটির নিচে কি সম্ভব? প্রায় ইম্পসিবল, যদি আমরা একটা 5 তলা বাড়ি বানাতে চাই বা 2 তলাও বানাতে চাই। আর যদি আমরা ভাড়া নিতে যাই, সেক্ষেত্রে আমাদের খরচ করতে কত হতে পারে? সর্বনিম্ন 7,000-8,000 টাকা থেকে 8,000 টাকা থেকে আমাদের 14,000-15,000, এটা ডিপেন্ড করবে কতটা রুম,
আমরা নিচ্ছি তার উপরে, তাই না? বা লোকেশন কোথায় এর উপরে। ঠিক সেম জিনিসটা হোস্টিং এর ক্ষেত্রেও ডিপেন্ড করে, যে প্রথমে এখানে ডিপেন্ড করবে হচ্ছে আপনার জায়গা, যে কোথাকার হোস্টিং আপনি নিচ্ছেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনার ডিপেন্ড করবে, মানে লোকেশনটা আপনার ডিপেন্ড করলো। এরপরে হচ্ছে আপনি কতটুকু নিচ্ছেন। যেমন একটা রুম নিলে আপনার 7-8 হাজার টাকা হয়ে যাচ্ছে, 2-3টা রুম নিলে আপনার 14,000-15,000 টাকা লাগতেছে, 18,000 টাকা লাগতেছে। সেম প্রসেসে যদি আপনি 1 জিবি নেন তাহলে আপনার কম টাকা লাগবে, 10 জিবি নিলে বেশি টাকা লাগবে, সহজ হিসাব। আর যদি আপনি এই যে বাসা যেরকম যদি বানাইতে চান তাহলে 5 কোটি টাকা লাগতেছে, 5 crore, which is impossible, সারা বছরের ইনকামে হয় না, তাই না? আচ্ছা, তো এই সেম ক্ষেত্রে আপনি যদি একটা সার্ভার তৈরি করতে যান তাহলে আপনার মিনিমাম 5 থেকে 5 লাখ টাকা এখন হবেই না, 10 লাখ টাকা লাগবে, ঠিক আছে? তাহলে এখন যদি আপনার অনেক বেশি টাকা থাকে তাহলে আপনি এইরকম যেরকম বাসা তৈরি করে ভাড়া দেওয়া যায়, ঠিক সেরকম ভাবে আপনি সার্ভার তৈরি করে ভাড়া দিতে পারেন। ক্লিয়ার? তো এটা আমাদের অনেক দূরের বিষয়, এদিকে আমরা যাব না। আমরা কি করব, এরকম ভাড়া নেব, যেরকম আমরা ভাড়া 7-8 হাজারে কম টাকায় পেয়ে যাচ্ছি, সেম প্রসেসে আমরা যদি হোস্টিং নিতে যাই, ঠিক আছে, আমরা যদি হোস্টিং নিতে যাই তাহলে আমাদের সর্বোচ্চ খরচ হতে পারে 2000 থেকে 1500 থেকে 2000, 2500, 4500 এরকম, প্লাস মাইনাস। যত বেশি নেবেন ততর উপর যায়। তো কিরকম, তাহলে আমরা গোডারিতে যাই, বা এখানেও আপনি নেমচিপ থেকেও আপনি হোস্টিং নিতে পারবেন। এই যে দেখেন হোস্টিং এ গেলাম, আমরা শেয়ার হোস্টিং এ গেলাম, মানে সবচেয়ে নিম্ন, সর্বনিম্ন যেটা, এরকম আর হয় না, ঠিক আছে? শেয়ার হোস্টিং এ গেলাম, তাহলে আমাকে বলতেছে $1.98 প্রতি মাসে, $56 প্রথম বছরের জন্য ছাড়, দ্বিতীয় বছর থেকে আর কোনো ছাড় নাই। তার মানে 1.98 যদি হয় তাহলে প্রথম বছর, দেখেন এখানে আমার ক্যালকুলেটর ওপেন করা ছিল, 1.98, ওকে, 1.98 ইনটু কত, 12, $23, 23 ইনটু আপনি কিনতে গেলে 130 এর নিচে পাবেনই না, 3000 টাকার মতো লাগবে, 3088 টাকা সর্বনিম্ন যদি আপনি নিতে চান, ঠিক আছে? এটা হলো প্রথম বছরের জন্য। প্রথম বছরের জন্য আপনাকে হোস্টিং এও ছাড় দিচ্ছে, আবার কি করতেছে, ডোমেনেও আমরা ছাড় পাচ্ছি। পরের বছর আবার কত টাকা লাগবে জানেন? এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছে, পরের বছর আপনাকে $44 দিয়ে রিনিউ করতে হবে। কত ডলার? 44 ইনটু, ধরেন তখন আপনার কাছে কার্ড আছে, 120 টাকা করে যদি কিনেন 5000 টাকা লাগবে পরের এক বছর যদি কিনেন। তাহলে পরের বছর ডোমেন কিনতেও কিন্তু আপনার আবার $14 না $15 লাগবে না, কত ডলার আমরা জানি দেখলাম ডোমেনে। আচ্ছা, যদি ডোমেনে যায় এখানে, .com, তাই না? এই যে পরে কত, $14, তাই না? তার মানে পরের বছরে যদি আপনি যান তাহলে $14 কত আসতে পারে, অ্যাপ্রক্সিমেটলি ধরেন 1800 টাকা। আচ্ছা, আমরা করি 14 পয়েন্ট কত ছিল, 98 ইন্টু 120 টাকায় যদি ধরি, তা প্রায় 1700, দেখছেন 1800 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 1800 আর ওখানে আসলো ধরেন 4000 টাকা বা 5000, 4500 টাকা, তাহলে পরের বছর কিন্তু আপনার 10,000 টাকা লাগবে। ক্লিয়ার? তাহলে এইরকম। আর তাহলে প্রথম বছর আমাদের খরচ হচ্ছে কত, সর্বনিম্নটা নিলেও আমাদের সর্বনিম্ন খরচ হলো কত, আমরা হিস্টোরিতে যদি যাই এখানে দেখলাম 1798, কত এখানে 17,000 হয়ে গেল, এই যে এটা 3088, তাহলে 3088 আর 1400, জানেন 4045 টাকার মতো, ঠিক আছে? তাহলে ডোমেনের হোস্টিং এ আমাদের খরচ হলো কত, তাহলে এটা সবচেয়ে বেস্ট। এছাড়াও বাংলাদেশে আপনি 2200, 2700, 2800 দিয়েও কাজ চালায় নিতে পারবেন, কিন্তু অত ভালো হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আপনার হচ্ছে 4500 টাকা হলে বেটার, খুব ভালো একটা ডিল আপনি এখান থেকে পাবেন। আর বাংলাদেশে এদের অনেকগুলো আছে, কিন্তু সাইট লোড হবে, এই হবে, ঝামেলা থাকতে পারে। তাহলে এইটা আপনার খরচ হবে একটা ওয়েবসাইট বানাতে, যদি আপনি প্রফেশনালি বানাতে পারেন। তো এইটা এক পয়সাও খরচ হবে না যদি আমরা ফ্রিতে করতে পারি, তাই না? তো ফ্রিতে আমরা কিভাবে ডোমেন এবং হোস্টিং নিতে হয় সেটা আমরা দেখব। তবে ফ্রিতে করারও প্যারা আছে, কারণ এটা তো আমরা মানুষের অধীনে। যদি এখন বলে যে আমরা আজকে থেকে দিব না, আপনি কিছু করতে পারবেন নাকি হরতাল করবেন নিম্নস্তরের কাছে যে আমার ওয়েবসাইট দিতে হবে? সবাই তো অভিযোগ নিয়ে যাচ্ছে, তাই না? কিছু করতে পারবেন না, আবার কখনো কখনো অনেক লোড নিবে, এই একটা প্রবলেম থেকে যায় যখন আপনার ফ্রিতে
এই ডোমেন এবং হোস্টিং ব্যবহার করতে যাবেন। ঠিক আছে, আমার সাইটটাকে ইয়ে করা আছে কিনা, করা আছে, সুন্দর। ওকে, তাহলে এখন চলেন আমরা এটার সলিউশন কি হতে পারে। এটার সলিউশন হচ্ছে আপনি একটা সাবডোমেইন কারো কাছ থেকে নিতে পারেন, অথবা একটা ডিরেক্টরি সাইট নিতে পারেন। তাহলে ডিরেক্টরি সাইট কি, ধরেন coodtechbd.net, বা আমি যদি আপনাদের একবার লাইভ দেখাই ডিরেক্টরি সাইট coodsoftbd.com, এটা আমার একটা সাইট। এইখানে এসে যদি আপনি দেখেন, এই যে দেখেন 3-4টা সাইট দেওয়া আছে, কারণ 408 এদেরকে আমি এটা দিয়ে দেখাইছিলাম। আচ্ছা, এটার একটু প্রবলেম হয়েছে, কারণ তখন আমাদের ফ্রিতে কাজ করতেছিল না, এই জন্য আমি ওই যে 408 একটা ব্যাচের ওয়েবসাইট আমার যে ডোমেন আছে সেটাতে একটা ডিরেক্টরি সাইট করে দেখিয়েছিলাম। তাহলে ডিরেক্টরি সাইটটা কিরকম, ওকে, ডিরেক্টরি সাইটটা হচ্ছে ঠিক এইরকম। আপনি জাস্ট এই আপনার মেইন ডোমেনের সাথে একটা ফোল্ডারের নাম থাকবে, এই ফোল্ডারের মধ্যে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি সাইট, ডিরেক্টরি সাইট। আর সাবডোমেন কাকে বলা হয়, দেখেন মেইন ডোমেনের আগে, এতটুকু আমার মেইন ডোমেন, তাই না? মেইন ডোমেনের আগে যদি একটা ডট থাকে এবং এই ডটের আগে যদি যে কোনো কিছু লেখা থাকে, মানে সব ডট coodsoftbd.com এরকম যদি লেখা থাকে, এটাকে বলা হচ্ছে আমাদের সাবডোমেন। এই সাবডোমেনকে কিনতে গেলে আপনাদের হয়তো বা 1400-1500 টাকার মতো লাগতে পারে, বা 900 এরকম লাগতে পারে। ঠিক আছে, আর যদি আপনি সাবডোমেন কি বলে ডিরেক্টরি সাইট কিনেন, ডিরেক্টরি সাইটের ক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে 490 বা 500 টাকার মতো। ক্লিয়ার? তাহলে আমরা শর্টকাটে এই ডিরেক্টরি সাইট নিতে পারি 1 বছরের জন্য। এখন কত ডোমেনের কত খরচ, হোস্টিং এর কত খরচ, সেইটা দেখার আপনার দরকার নেই। ঠিক আছে, আপনি 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাকে আপনি যে ধরবেন, তুমি এটা আমাকে সলিউশন করে দাও, 1 বছরের জন্য আমরা 500 টাকা দিছি, তাই না? এটা গেল। তো এটা হচ্ছে সবচাইতে মানে কস্ট ইফেক্টিভ এবং কাজ শেখার জন্য ভালো। এক্ষেত্রে আরেকটা উপকার আছে, যখন আপনার তখন এখানে আমরা পোর্টফোলিও সাইটটা থাকবে। ঠিক আছে, ধরেন আপনার নাম হলো সাকিব, তো আপনার ধরেন যখন এখানে একটা পোর্টফোলিও থাকলো coodsoftbd এর আন্ডারে, তখন আপনার ক্লায়েন্ট যদি দেখে, আপনার ক্লায়েন্টকে যখন এটা পাঠাবেন, যদি ক্লায়েন্ট দেখে যে আপনার coodsoftbd একটা খুব ভালো মোটামুটি রেনোয়েটেড পপুলার একটা কোম্পানি, সাপোজ ধরে নেন, সো এই কোম্পানির আন্ডারে আপনার এই ওয়েবসাইটটা, তখন ক্লায়েন্ট কিন্তু একটা ভালো ইমপ্রেশন, বা ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার একটা ভালো ইমপ্রেশন হবে, কারণ আপনি তার এমপ্লয়ি বলে এখানে আপনার ওয়েবসাইটটা দিচ্ছে, এটা তারা মনে করবে, তাই না? এই একটা সুবিধা এখান থেকে। বাপরেও, একটা পোস্ট করার সাথে সাথে দেখি ফলোয়ার। ওকে, এই দুইটা হলো আমাদের ডিরেক্টরি সাইট গেল। তাহলে আমরা কিনেও নিতে পারি, ডিরেক্টরি সাইটও কিনতে পারি, এই দুইটা গেল টাকা পয়সার বিষয়। এখন আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে একটা প্রসেস দেখাবো, টোটালি ফ্রিতে। এটা অনেক সময় প্রবলেম হয়, অনেক সময় হয় না। ঠিক আছে, তো আমরা এই ফ্রিতে করার জন্য আমরা চলে যাব pantheonsite.io, এই সাইটে pantheon সাইট বা pantheon.io, এখানে যাব। pantheon.io তে যাব। এখানে আসার পর আমরা একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট করব। আমি অ্যাকাউন্ট করার জন্য একটা টেম্পোরারি মেইল ইউজ করতেছি। আপনারা এখানে অবশ্যই একটা মেইল নিজেরা বা নিজেদের মেইল দিয়ে এখান থেকে লগইন করে নেবেন। ঠিক আছে, তো আমি অ্যাকাউন্ট করার জন্য একটা টেম্প মেইল ব্যবহার করতেছি। এটা কিন্তু একটা সাইট pantheonsite.io, এখানে গিয়ে আপনার ফ্রিতে ওই সাবডোমেইন এবং একটা হোস্টিং নিতে পারবেন। তো আমরা জাস্ট সিম্পলি এখানে এসে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব, পরে আমরা জাস্ট এই যে গেট স্টার্টে ক্লিক করে দেব। আপনারা এখান থেকে শুরু করবেন যে গেট স্টার্টেড, এরপর আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। ঠিক আছে, অথবা যদি ইমেলটা লগইন করা থাকে এখানে, তাহলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ধরেন আমি এটা দিয়ে দিলাম যে মিষ্টি চৌধুরী। আচ্ছা, আমি টেম্প মেল ইউজ করলাম না, তাহলে কন্টিনিউ উইথ গুগলে দিবেন। দেওয়ার পর জাস্ট কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, শেষ। এই কাজ করে ফেললে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এই অ্যাকাউন্টে কিন্তু আপনার কোনো পাসওয়ার্ড বা অন্য কোনো কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। আপনি যতবারই এই প্যান্থনের মধ্যে ঢুকতে যাবেন ততবারই আপনার এই ইমেলটা লাগবে, কারণ পাসওয়ার্ড কি জেনারেট হয়েছে সেটা গুগল জানে, আপনি জানেন না, যেহেতু আমি কন্টিনিউ উইথ গুগল করছি। আর যদি আপনি ইমেল দিয়ে কন্টিনিউ করতেন তাহলে পাসওয়ার্ড দেওয়ার সুযোগ পাইতেন এবং অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হতো, ইমেলে যেতে হতো, আর সময় লাগতো, এই জন্য আমি তাড়াতাড়ি শর্টকাটে করে ফেলছি। তাহলে এখানে আপনার নাম দিতে বলছে, তাহলে আমি এখানে মিশি দিয়ে দিই, জানি না এটা কার ইমেল, ওই ম্যাডামের মনে হয়।
তাহলে হচ্ছে এখানে লাস্ট নেম চৌধুরী দিয়ে দিই। কান্ট্রি বাংলাদেশ, এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, দুইটা ইয়েস এস করে দিবেন, দেন কন্টিনিউ। ওকে, তাহলে আপনার এই এখানে কিন্তু চলে আসতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের এখন দরকার নাই। ওকে, এখন আপনার হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যতটুকু জায়গা দরকার, মানে যে জিনিসটা দরকার, একটা হলো ডোমেন এবং হোস্টিং নেওয়া। তো চলেন সেটা আমরা এখন নেওয়ার চেষ্টা করবো। এটার জন্য এই যে ক্রিয়েট সাইটে ক্লিক করবেন। আপনার এখানে যদি না থাকেন তাহলে দেখেন হোমে চলে আসবেন, অথবা সাইট নামে একটা অপশন পাবেন, এই যে সাইট লিস্ট, এখানে এসেও আপনার সেম অপশন পাবেন, ক্রিয়েট এ ফ্রি সাইট। আমি জাস্ট ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশন আছে, ড্রুপাল, ফ্রন্ট এন্ড সাইট, কাস্টম, আপস্ট্রিম। এইগুলো না সিলেক্ট করে আপনারা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন খুব ইজিলি করার জন্য। এগুলো যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য। ড্রুপাল এটা হচ্ছে আপনার আরেকটা ফ্রেমওয়ার্ক, সিএমএস এর মতোই, মানে সিএমএস আর কি, ফ্রেমওয়ার্ক বললে ভুল হবে। সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেরকম ওয়ার্ডপ্রেস একটা, ড্রুপাল আর একটা সিএমএস। তো এইখানে আমরা ইউর সাইট নেম, আপনার সাইটের নাম দিতে বলছে। দেখেন এখানে কি লেখা আছে, ডিইভি সাইট নেম pantheon site dot io। জাস্ট এই জায়গাটা একটু আপনারা লক্ষ্য করেন, ঠিক আছে, pantheon site dot io। এখানে আপনি যাই লিখবেন, এখানে আপনি যাই লিখবেন সেটা এইটুকুর মধ্যে অ্যাড হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের মেইন ডোমেনের আগে এখানে কি আছে, ডট, দেখতে পাচ্ছেন? এটা কি আমাদের মেইন ডোমেন না, pantheon site dot io? মেইন ডোমেনের আগে আমাদের একটা কি আছে, ডট। তাহলে এর আগে যাই থাকুক ডাজন্ট ম্যাটার, ডট যেহেতু আছে তাহলে এটা আমাদের কি, ডোমেন না সাবডোমেন? কি, আমার তো দেখতেছি মানে রাগের অনেক দাম, জোরে কথা বলছে আর ডোমেন থেকে সাবডোমেন হয়ে গেছে। তাহলে এটা অবশ্যই সাবডোমেন, ঠিক আছে। তাহলে সাবডোমেন কেন, এই যে বললাম মেইন ডোমেনের আগে আমাদের একটা ডট আছে, সিম্পল জিনিস, বুঝেন না কেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে লেখা আছে ডিইভি সাইট নেম। এই ডিইভি ঠিক থাকবে, জাস্ট সাইট নেম এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আপনি ওখানে, আমরা এখানে দিতে চাচ্ছি যে সাবিত আইটি, সাবিত আইটি ইনস্টিটিউট, বা সাবিত আইটি দিয়ে দিই। তাহলে আমাদের ঠিকানা কি হয়ে গেল দেখেন তো, ডিইভি সাবিত আইটি ডট প্যান্থন। আমি কি বলেছিলাম, ডিইভি ঠিক থাকবে, ঠিক আছে। জাস্ট চেঞ্জ হয়েছে কতটুকু, সাবিত আইটি, বাকি মেন ডোমেনও ঠিক আছে। ক্লিয়ার? আমি যদি এটা আরেকটু মুছে আপনাদের দেখাই, তাহলে আপনাদের চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গাটুকু, এই এই যে এখান থেকে এই পর্যন্ত। এখন অন্য কিছু যদি আপনি এখানে লেখেন, সাবিট আইটি ইনস্টিটিউট আমি যদি লিখি, বা আপনি যদি কোডটেক বিডি লিখি, যে কোডটেক বিডি, তাহলে দেখেন ডিএফ ঠিক আছে, যে ডিভি ঠিক আছে, কোডটেক বিডি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আর প্যান্থন শব্দটা, তাহলে আমাদের মেইন ডোমেন আর ডেপ এতটুকু ঠিক আছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে মাঝখানে একটুকু। তাহলে আমি এটা কেন বারবার এতবার দেখাই দিয়েছি, এটা কত এতবার দেখানোর বিষয় না, তাই না? কারণ হচ্ছে এইটা আপনার এখন সারা জীবনের জন্য মুখস্থ রাখতে হবে, যদি আপনি ফ্রিতে ইউজ করতে চান। মানে এর যতদিন আছে, মানে প্যান্থন ফ্রিতে ইউজ করতে দিবে প্যান্থন সাইট বা প্যান্থেয়ন, ততদিন পর্যন্ত আপনার এটা মুখস্থ রাখতে হবে, কারণ পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে এটা মুখস্থ করে ফেলবেন। ধরেন আপনি এখানে আপনার নাম দিয়েছেন, তাহলে ডিইভি আপনার নাম দা প্যান্থন সাইট। ক্লিয়ার? তাহলে এইটা আপনার কি করে ফেলতে হবে, একদম মুখস্থ ছোটস্থ অন্তস্থ করে ফেলবেন। এটা, এটাকে বলা হয় আপনার সাইটের ইউআরএল। ক্লিয়ার? ওকে, তো আমি এই ইউআরএলটা কপি করে রাখলাম, ঠিক আছে। এখন কপি করে কোথায় রাখবো, একটা নোটপ্যাডে রাখলাম। ওকে, তাহলে আমরা এটার নাম কি, আমাদের হচ্ছে ইউআরএল এর নাম, বা আমি এখানে সরাসরি লিখি ইউআরএল। ইউআরএলটা হচ্ছে আমাদের এইটা। এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপনি হারাই গেলেও সমস্যা নেই, কিন্তু এগুলো হারানো যাবে না, ঠিক আছে। আপনি হারাই যান কোনো সমস্যা নেই, কিন্তু এই ইনফরমেশন গুলো আপনার মাস্ট বি লাগবে। তাহলে করবেন যে স্যার ওয়েবসাইট এটা ভুলে গেছেন, এগুলো সাধারণত শুনে আসতেছি। তাহলে এই ইউআরএলটা আপনি কি করলেন, একটা নোটপ্যাডে লিখে রাখলেন, এরপর জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। না, ভালো নয়।
আচ্ছা, তাহলে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা ডিপ্লয় হবে। দ্যাট মিন্স আমাদের এই যে সিএমএস টা ডিপ্লয় হতেছে, মানে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে আপনার সিস্টেমে। তাহলে আপনার এখানে হোস্টিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অটোমেটিকলি আপনি একটা হোস্টিং পেয়ে গেছেন ডোমেইন করার সাথে সাথে। ঠিক আছে, এক্ষেত্রে এটা সুবিধা। ওরা কি করছে, অটোমেটিকলি তাদের হোস্টিং এর সাথে আপনার ডোমেইনটা কানেক্ট করে দিয়েছে, ডোমেইন তো না, সাবডোমেইন। ঠিক আছে, এরপর সরাসরি ওয়ার্ডপ্রেসটা আমরা যেহেতু সিলেক্ট করেছিলাম প্রথমে, আগে ঝামেলা ছিল, এখন ওই সরাসরি এরা সিপ্যানেল দেয় না, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে বলে ওয়ার্ডপ্রেসে আমরা দিয়ে দিলাম, শেষ শর্টকাট। তাহলে ওয়ার্ডপ্রেসটা আমাদের এখন ইনস্টল হচ্ছে। এরপরে গিয়ে আমরা আমাদের জিনিসপত্র দিয়ে এই ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা নিতে পারবো। ঠিক আছে, তো ডিপ্লয় হোক, আমি ততক্ষণ, আচ্ছা ডিপ্লয় হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, সিম্পলি আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা এই প্যান্থিয়নের ড্যাশবোর্ডে চলে আসবো। ক্লিয়ার? তাই সাইটস এর মধ্যে আমরা কখনো যদি মনে করেন এখানে করতে করতে পিসিতে আপনি করতেছিলেন, কারেন্ট চলে গেছে, তাহলে আপনি কি করবেন, আবার প্যান্থিয়ন সাইটের মধ্যে আসবেন, আসলে হোম এর মধ্যে থাকবেন, এখান থেকে সাইটে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন সাইট অ্যাডমিন নামে যে অপশনটা আছে না, সিম্পলি সাইট অ্যাডমিনে ক্লিক করে দিবেন। তাহলে আমরা এখন এই সিস্টেমে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে রেডি করব বা ইনস্টল দিয়ে নিব। এইটার জন্য আমরা জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ, দেন কন্টিনিউ, দেন আপনার সাইটের নাম। তাহলে আমরা ওখানে আমাদের সাবডোমেনের নাম কি ছিল মনে আছে, কি দিয়েছিলাম, কোডটেক বিডি দিয়ে ফেলছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের হেডলাইন বা সাইটের টাইটেল দেখেন, আমরা এখানে ওভার করার সাথে সাথে আমাদের উপরে একটা টাইটেল দেখাচ্ছে, যেমন এখানে যদি আসি, এই যে কোডটেক বিডি প্যান্থিয়নের ড্যাশবোর্ড, এরকম টাইটেল আমরা শো করাইতে পারি এইখানে। মানে এখানে যা লিখবো আমাদের সাইটের উপরেও তাই এখানে লেখা দেখাবে। আচ্ছা, এখানে আমরা সাইটের নাম দিয়ে দিই যে কোডটেক বিডি, তাহলে আমরা যখন এখানে যে দেখাবো, এখানে কোডটেক বিডি লেখাটা দেখাবে। ক্লিয়ার? কোডটেক বিডি আমি লিখলাম। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা মাস্ট বি লাগবে। এরপর আমরা এখানে চলে আসি, এখানে আমরা এখন লিখবো ওয়ার্ডপ্রেস ইনফরমেশন, ওয়ার্ডপ্রেস ইনফরমেশন। এখানে আমরা কি ছিল, ইউজার নেম, তাই না, ইউজার নেম। এখানে ইউজার নেম যেটা দিব এবং পাসওয়ার্ড যেটা দিব সেটা আমরা এখানে লিখে রাখবো, কারণ এটা দুইটা আমরা সবসময় ভুলে যাই। ঠিক আছে, তো আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর ধরেন ইউজার নেম আমরা দিব হচ্ছে admin@কোডটেকবিডি। এখানে আপনি আপনার নামও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, কোডটেকবিডি। ঠিক আছে, তাহলে ইউজার নেম আমরা যেটা দিলাম সেটা আমরা কপি করে এখানে ইউজার নেমের এখানে রাখলাম। দেন হচ্ছে আমরা পাসওয়ার্ডের এখানে এসে একটা কঠিন পাসওয়ার্ড দেব, ধরেন আমি দিলাম যে কোডটেকবিডি। আচ্ছা, এখানে আবার একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, আপনার এই যে টাইটেল অথবা এখানে যে জিনিসগুলো ব্যবহার করছেন সরাসরি সেগুলো না ব্যবহার করাই ভালো। ঠিক আছে, তো আমি এখানে লিখি যে অ্যাডমিন, এখন এটাকে আমি @ দিই, admin@ctbd 2k24 এরকম কিছু একটা লিখি। দেখেন আমাদের এটা কি স্ট্রং হয়ে গেছে, তাই না? এটাকে আমরা চাইলে পাসওয়ার্ড হিসেবে এখন ব্যবহার করতে পারি। ওকে, আর আমরা যদি এখন সহজ পাসওয়ার্ড দিই, দেখেন এখানে কি কোনো টিক চিহ্ন দেওয়ার মতো কোনো অপশন আছে, এইটা বাদে কোনো অপশন আছে নাই? যদি আমরা সিম্পলি এখানে অ্যাডমিন লিখি, তাহলে দেখেন একটা নতুন অপশন চলে আসতেছে যে আপনার এইটা হচ্ছে অনেক দুর্বল পাসওয়ার্ড, যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি বলেন যে হোক সমস্যা নেই, এটা আমার দরকার নাই, তাহলে টিক চিহ্ন দিয়ে দিন। ক্লিয়ার? না হলে কিন্তু এটা সাবমিট হবেই না। এখানে যখন এই যে দেখেন ইনস্টল অপশন আসছে, আসে না, যখন আপনি টিক চিহ্ন দিবেন তখন দেখেন অ্যাক্টিভ হবে। এই যে, তাহলে এখানে আপনি চেষ্টা করবেন একটা কঠিন পাসওয়ার্ড দেওয়ার জন্য, অথবা দুইখানে যদি মনে না থাকে আপনার, প্রথম অবস্থায় অ্যাডমিন অ্যাডমিন দিয়ে রাখবেন, কারণ এখানে তো আমরা ওই খুব বেশি কিছু রাখবো না, তাই না? তো আমি আপাতত আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেহেতু আমি নোট করে রাখতেছি, কঠিন দিলেও সমস্যা নাই। ক্লিয়ার? আপনারা অবশ্যই এখানে নোট করে এটা রাখবেন। এরপর ইমেইল একটা দিয়ে দিবেন, না দিলেও সমস্যা নাই, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে। আচ্ছা, ইমেল মাস্ট বি দিতেই বলছে, খুবই ঝামেলা করতেছে, কোনো সমস্যা নাই, আমিও দিয়ে দিতেছি abc@gmail.com। আমি ইমেল দিব না, তুই জোর করে নিবি কেমনে দেখি। দেখেন হয়ে গেছে, জাস্ট আমি জানি না এটা কেমনে। ক্লিয়ার? এখন আপনারা কি আমার মতো এরকম 2 নাম্বারই করবেন? করলে আপনারা নিজেরা বিপদে পড়বেন। কেন? যদি আপনি এখানে আপনার ওই পার্সোনাল মেল দেন, যদি কখনো ভুলে যান বাই চান্স, তাহলে ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। আমার রিসেট করার দরকার নেই, এজন্য আমি দেই নাই, কারণ আমার অনেকগুলো ইমেল একবারে এইভাবে করতে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমার রিসেট করার দরকার নেই, কারণ আমি সেভ করে রাখছি, এটা আমি জীবনে ভুলবই না।
এই জন্য আমি এটা সেভ করে রাখলাম, কিন্তু আপনারা আপনাদের এখানে পার্সোনাল ইমেলটা দিবেন। ক্লিয়ার? এতটুকু বুঝাতে পারছি? এরপর জাস্ট আপনি লগইনে ক্লিক করেন, দেখেন আপনি ইউজার নেমটা এখানে দেন। ইউজার নেম কি ছিল? এই যে admin@codetekbd। পাসওয়ার্ড কি ছিল? এইটা পাসওয়ার্ডটা আমি দিলাম। এরপর রিমেম্বার মি, দ্যাট মিন এই ব্রাউজার থেকে যদি কখনো আমরা এই সাইটে আসি তাহলে অটোমেটিক্যালি আমরা এই ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, আমাকে এই জায়গা ফেস করতে হবে। ক্লিয়ার? এরপর আমরা জাস্ট লগইনে ক্লিক করব, তাহলে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসতে পারবো। ক্লিয়ার? এই যে দেখেন, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তাহলে এখানে আসার পর প্রথম কাজ হলো স্ক্রিন অপশন। স্ক্রিন অপশন থেকে আমরা এগুলো সব রিমুভ করে দেব। তাহলে দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন দেখতে সুন্দর লাগবে। এই আর কি পার্থক্য। এখন এখানে কোথায় কি কাকে কি বলা হয় এটা যদি আমি অ্যানালাইসিস করি, তার আগে আমি দেখি চলেন আমরা সাইটটা কিরকম দেখতে। যদি আপনারা দেখতে চান তাহলে এখানে এসে আপনার ওই যে ইউআরএলটা মনে আছে বলছিলাম যে সার্চ করতে, এই যে এটা, তাই না? ইউআরএলটা লিখে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে এসে রাইট ক্লিক করে নতুন ট্যাব ওপেন করলে এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। তাহলে আমাদের ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি সময় লাগছে? লাগে না। যদি ডোমেইন হোস্টিং থাকতো, আপনার নাম .com লিখে যদি একটা ডোমেইন থাকতো, যেখান থেকে ইচ্ছা সার্চ করলে এরকম ভাবে আপনি একটা সাইট পেয়ে যাইতেন। এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যদি সার্চ করে ডিইভি তারপরে একটা ড্যাশ codetekbd.pantheonsite.io, সে কিন্তু এইরকম ইন্টারফেস দেখতে পাবে। তাহলে এটা কি একটা ওয়েবসাইটের আগামাতে কিছু হয়েছে? হয় না। এটা আমরা ডিজাইন করবো আর সুন্দর করার চেষ্টা করবো। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে আমরা এটা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর কোথায় কি বলে, এখানে দেখেন প্রথম আমাদের অপশন আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে এসে কোথায় কি আছে সব আমরা দেখতে পাবো। এটা আমরা হোমে আছি ড্যাশবোর্ডে। পোস্টের মধ্যে আসলে এইখানে যতগুলো পোস্ট ক্রিয়েট করা ছিল এগুলো আমাদের দেখাবে। মিডিয়াতে আমাদের ছবি, ইমেজ, ভিডিও এগুলো যদি আমরা আপলোড করি, যেমন দেখেন এখানে আপলোড মিডিয়া, তাহলে আমরা এখানে এইটা আপলোড করব। ঠিক আছে? আপলোড করলাম। এখান থেকে এসে আমরা ওকে আপলোড করছে, যেখানে আমাদের শো করতেছে। এটা আমরা যে কোনো সময় এখন ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আপলোড মিডিয়া থেকে। এরপর হলো লাইব্রেরিতে। আচ্ছা, লাইব্রেরি থেকে এসে আমরা আপলোড করলে এই জিনিসগুলো এই যে দেখেন আমরা লাইব্রেরির মধ্যে অ্যাড হয়ে গেছে। কারণ ইমেজ, ভিডিও সবকিছু এনে রাখতে পারবো, লাইক আমাদের ফোনে গ্যালারির মতো। এরপর পেজ, আপনার যতগুলো পেজ আছে সব পেজগুলো এখানে শো করবে। যেমন দেখেন এখানে আমাদের ব্লগ পেজ ছিল, স্যাম্পল পেজে যদি ক্লিক করি স্যাম্পল পেজে চলে আসতেছে। তাহলে দুইটা পেজ, তাহলে দুইটা পেজে আমাদের এখানে আছে। ক্লিয়ার? প্রাইভেসি পলিসি আর এটা। ঠিক আছে? আবার যদি আমি হচ্ছে এখানে স্যাম্পল পেজ ছাড়া তো কোনো অপশন নাই, প্রাইভেসি পলিসি নামে পেজ এখানে আছে। আচ্ছা, তাহলে দুইটা পেজ ছিল, আমাদের দুইটা এখানে দেখাচ্ছে। এরপর কমেন্ট, কেউ আপনাকে যদি কমেন্ট করে আপনার ওয়েবসাইটে সেগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, আর অ্যাপিয়ারেন্স এর মধ্যে আছে থিম এবং তারপরে প্লাগইন। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা নিয়ে আমরা চলুন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। থিম জিনিসটা কি? থিম হচ্ছে আপনার টোটাল একটা ওয়েবসাইটের ইন্টারফেস। যেমন দেখেন আমরা থিমটা দিয়েছে, এখন অ্যাক্টিভ আছে কোনটা 2025, অর্থাৎ 25 সাল সামনে আসতেছে। এরা প্রতি বছর একটা করে থিম লঞ্চ করে, আপনার লাস্ট 2012 সালের পর থেকে। ঠিক আছে? 12 সালে একটা লঞ্চ করছে, 13 সালে, 14 সালে। তাহলে আমরা যদি এই থিমটা এখন অ্যাক্টিভ করে দিই, এখানে কিন্তু টোটাল 3 3 6 9 10 11 12 13 14 15টা থিম ইনস্টল করা আছে। কয়টা? 15টা থিম। 15টা না? হ্যাঁ, 15টা থিম ইনস্টল করা আছে। আর এখানে আপনার অ্যাড নিয়ে গেলে দেখেন অসংখ্য থিম পাবেন। এখানে টোটাল কত? 7115টা। এখানে এই থিম গুলো ইনস্টল করা নেই, কিন্তু আমরা চাইলে ইনস্টল করতে পারবো। আর আমরা যদি থিমের মধ্যে যাই, এখানে 15টা অলরেডি ইনস্টল করা আছে। তাহলে এইগুলো আমাদের অপ্রয়োজনীয়, কারণ এগুলোতে আমরা খুব ভালো কিছু করতে পারবো না। এটা প্রতি বছর একটা করে আপডেট নিয়ে আসে, তাই এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে ডোমেইন হোস্টিং নিয়ে আসছিলাম কই থেকে? প্যান্থিয়ন সাইট থেকে, এজন্য 15টাই দেখাচ্ছে। কিন্তু আপনি যদি গোডাডি বা অন্য কোনো জায়গা থেকে হোস্টিং কিনেন, তো ওরা সর্বোচ্চ 2টা বা 3টা দেখাই দেবে। ক্লিয়ার? এটা ভ্যারি করে। এখন দেখেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা এরকম। থিম মানে কি? থিম মানে হলো টোটাল একটা ওয়েবসাইটের ইন্টারফেস। যেরকম আমাদের ফোনের থিম আমরা চাইলে চেঞ্জ করতে পারি না। বিশেষ করে আমরা যখন ওই যে এই বাটন ফোন ইউজ করতাম, নোকিয়া 2700 ক্লাসিক, মনে আছে কিনা আমি জানি না। আমি যখন ছোটবেলায় ছিলাম, আপনাদের তখন আমার মতো হয়তো ইয়ং বয়স, আর আমি তখন ছোট ছিলাম। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো ছোটবেলায় ওইরকম ভাবে মানে আমরা কি করতাম, নোকিয়া 2700 কি বিভিন্ন টাইপের থিম আসতো। থিম যদি আমরা চেঞ্জ করতাম, ফোনের আইকন গুলো চেঞ্জ হয়ে যেত। সবচেয়ে অ্যাট্রাকটিভ এটাই লাগতো, ওয়ালপেপার গুলো চেঞ্জ হয়ে যেত। দ্যাট মিন্স আমাদের টোটাল ফোনের ওভারঅল ইন্টারফেসই চেঞ্জ হয়ে যেত। থিমটাও হচ্ছে ঠিক এখানে ওই থিম বলা হচ্ছে, কিন্তু এটা ফোনের থিম না, এটা কিসের থিম? ওয়েবসাইটের থিম। যদি আপনি চেঞ্জ করেন দেখবেন টোটাল ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে।
এখন আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস এরকম আছে না? যেমন দেখেন আমরা ধরেন এই থিমটা ইনস্টল করব, এটাকে ইনস্টলটা করাই আছে, আমরা জাস্ট অ্যাক্টিভ করে দেব। জাস্ট আমরা যদি অ্যাক্টিভ করি, এখানে এসে যদি আমরা রিলোড দেই, দেখেন চেঞ্জ হয়ে যাবে, টোটাল ইন্টারফেস দেখেন এরকম হয়ে গেছে। ক্লিয়ার? আবার যদি আমরা ধরেন এখান থেকে যে এই থিমটা ইনস্টল বা অ্যাক্টিভ করে দিই 2020 কি 2017, এটা যদি আমরা অ্যাক্টিভ করে দিই, এখানে এসে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের এই যে ওয়েবসাইটটা এরকম হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে থিম মানে কি বুঝাতে পারছি? টোটাল ইন্টারফেস। আর প্লাগইন, এরপর আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের প্লাগইন। তো প্লাগইন থেকে আমরা ইনস্টল প্লাগইনে যদি যাই, এখানে দুইটা প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে। আমাদের প্রথম খরচ কাজ হচ্ছে এখানে এসে এদেরকে ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দাও। তো প্রথমে আমরা ডিঅ্যাক্টিভ করব। ডিঅ্যাক্টিভ করার জন্য এই যে প্লাগইনের উপরে প্লাগইন যে লেখাটা আছে না, এখানে টিক চিহ্ন দিয়ে দেবো, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে একসাথে। এরপর আমরা উপরে দেখেন বাল্ক অ্যাকশন লেখা আছে, এখানে ক্লিক করে প্রথম কাজ হচ্ছে ডিঅ্যাক্টিভ করা। ডিঅ্যাক্টিভ করলাম, এরপর অ্যাপ্লাই করে দেব। তাহলে দেখেন আমাদের এই থিম গুলো এখন ডিঅ্যাক্টিভ, যে অ্যাক্টিভ অপশন চলে আসছে। এরপর আমরা প্লাগইনে যাব, আবার প্লাগইনে ক্লিক করব, এখন আমরা ডিলিট করব। তাহলে একবারে ডিলিট করব না, আমরা প্রথমে ডিঅ্যাক্টিভ করব, এরপর ডিলিট করে দেব। এই যে বলছে সবকিছু ডিলিট করতে চাচ্ছি না, হ্যাঁ করতে চাচ্ছি। ওকে, তাহলে প্লাগইন কি জিনিস আগে সেটা আমরা জানি। প্লাগইন মানে হলো কোনো একটা সফটওয়্যার, ঠিক আছে? ফোনে যেরকম সফটওয়্যার থাকে না, ঠিক এখানেও প্লাগইন মানে এখন সফটওয়্যার। দেখেন এখানে আমাদের ওয়েবসাইটটা এরকম। আমরা যদি এখন সুন্দর করে আরেকটা ডেমো আপলোড করতে চাই, সেটা আমরা করতে পারবো এই প্লাগইনস এর মাধ্যমে। দ্যাট মিন্স প্লাগইন দ্বারা আমরা এ টু জেড করতে পারি। তাহলে প্লাগইন যদি আমরা শুদ্ধ ভাষায় বলতে চাই, এটা একটা সফটওয়্যার, যেরকম ফোনে আমাদের হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে আমাদের কি বলে ওই যে ফোন, এগুলো থাকে, তাই না? যদি আমাদের ফোন বা ডায়াল প্যাড না থাকতো, বা ডায়ালের যে অপশনটা ফোনের মধ্যে যে আইকনটা, আমরা যদি ওইটা ডিফল্ট ভাবে আনইনস্টল করে দিই, আমরা কি কাউকে আর ফোন করতে পারবো? ফোন করতে পারবো না। হোয়াটসঅ্যাপ যদি আমরা অফ করে দিই, ধরেন গুগল ব্রাউজার, আপনার ক্রোম ব্রাউজারও নাই, বা এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, তাহলে কি আমরা হোয়াটসঅ্যাপে যেতে পারবো? পারবো না। সেম ভাবে যদি ফেসবুক ডিলিট করে দিই, ব্রাউজার নাই আপনার ওই ফোনে, যেতে পারবেন? পারবেন না। সেম প্রসেসে এইখানে আমাদের এক একটা প্লাগইনের এক একটা কাজ। কোন প্লাগইন হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করতে ব্যবহার করা হয়, কি ইন্টিগ্রেশন, পেমেন্ট ইন্টিগ্রেশন করার জন্য ব্যবহার করা হয়। কোনটা আপনার এখানে আপনার হচ্ছে ওই ডেলিভারির জন্য ব্যবহার করা হয়, কোনটা ডেমো আপলোডের জন্য ব্যবহার করা হয়, কোনটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এক একটা প্লাগইনের এক এক রকম কাজ। আপনার যদি এই থিম এবং প্লাগইন মনে করেন আপনার 1-2 হাজার থিম সম্পর্কে ভালো ধারণা আছে, বা 2-300টা থিম সম্পর্কে ভালো ধারণা আছে, আর 500-600টা প্লাগইন সম্পর্কে আপনার খুব ভালো নলেজ আছে, যদি এই দুইটা জিনিস থাকে, তাহলে আপনি একজন নিজেকে ওয়েব ডেভেলপার বলতে পারবেন। ঠিক আছে? কারণ ওই ওয়ার্ডপ্রেসটা থিম এবং প্লাগইনের উপরে ডিপেন্ড করে। আপনার যত ভালো থিম এবং প্লাগইন সম্পর্কে নলেজ থাকবে, আপনি তত ভালো ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, তার কত পার্সেন্ট? প্রায় 43.6%। আমি যখন দেখেছিলাম 23শে জুন জুলাই মনে হয়, তারপরে রিসার্চ করা হয় নাই। এটা মানে খুবই তুলনামূলক হারে বাড়তিছে। ঠিক আছে? এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, পৃথিবীতে যদি 100টা ওয়েবসাইট থাকে, তাহলে মনে করেন যে এই 43.6টা ওয়েবসাইটই আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এছাড়াও কিন্তু আপনি যদি টেকনোলজি হিসাব করেন, তো 30 থেকে 32টার মতো টেকনোলজি আপনি চাইলে এখানে আলাদা করতে পারেন। কারণ শুধুমাত্র HTML CSS দিয়েও আপনার HTML, শুধু HTML দিয়েও ওয়েবসাইট বানানো যায়। আবার HTML CSS দিয়েও ওয়েবসাইট বানানো যায়। আবার HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়েও ওয়েবসাইট বানানো যায়। আবার জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, যেমন হচ্ছে আপনার রিয়েক্ট বা লাইব্রেরি দিয়েও, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি, এগুলো দিয়েও, রিয়েক্ট দিয়েও বানানো যায়। আবার পিএইচপি দিয়ে, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি দিয়েও আপনার ওয়েবসাইট বানানো যায়। আবার পাইথন দিয়ে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি সবগুলো টেকনোলজি যদি আপনি মানে ভালো করে এখানে লিখতে চান, 30 থেকে 32টা আরো টেকনোলজি আছে, যেগুলো দিয়ে আপনি ওয়েবসাইট করতে পারবেন। এছাড়াও আরো আছে আপনার হচ্ছে এরকম ওয়ার্ডপ্রেস এর মতোই, এরকম মানে আমরা যেরকম সহজে করতে পারলাম, এরকম আরো মোটামুটি 10-12টা সিএমএস আছে। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম আপনি ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? এরকম ওই যে আমরা একটু আগে ড্রুপাল দেখছিলাম, তাই না? ড্রুপাল নাকি জানি ছিল আরেকটা ওয়ার্ডপ্রেস এর পাশেই, ওইটা দিয়েও আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারতাম। এরকম সবগুলো মিলে বাকি আপনার কত থাকতেছে? 57%, তাই না? 56.7% তৈরি। তাহলে বোঝেন টোটাল কতগুলো ওয়েবসাইট তাহলে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এটা কত বেশি জনপ্রিয়। তাহলে জনপ্রিয়তা হওয়ার কারণ কি? কারণ হলো কস্ট ইফেক্টিভ, খুব কম সময় মানে খুব কম টাকা এটা বানানো যায়, এবং হচ্ছে টাইমও কম লাগে। এইগুলো কারণে আপনার এই ওয়ার্ডপ্রেসটা এত বেশি জনপ্রিয়। আবার হচ্ছে
মোটামুটি হচ্ছে কেউ নাকি ওয়ার্ডপ্রেস পছন্দ করে না, তবে আমার মনে হয় যদি আপনার বাজেট কম থাকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো সবচাইতে বেস্ট। ঠিক আছে? আবার যদি আপনার কম থাকে, বিডি শপস এর মতো বড় বড় সাইট গুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আপনি শুনলে অবাক হবেন 10 মিনিট স্কুলের যে প্রথম ওয়েবসাইট ছিল ওইটাও ওয়ার্ডপ্রেস দিয়ে। ক্লিয়ার? এবং অনেক বড় বড় সাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, তাহলে আমরা থিম প্লাগইন পর্যন্ত আমরা জানলাম, আপাতত এই পর্যন্ত থাক। ইউজার্স এর মধ্যে এসে আপনি এখানে আসার পারমিশন দিতে পারবেন। যেমন অন্য কাউকে যদি আপনি এখানে এই ওয়েবসাইটে ঢোকার একটা নতুন ইউজার ক্রিয়েট করে দেন, তাহলে সে এখান থেকে তার ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে সে ঢুকতে পারবে এবং তাকে আপনি যে অ্যাক্সেস দেবেন সেই অ্যাক্সেস গুলো সে ব্যবহার করতে পারবে। টুলস এর মধ্যে গেলে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট অন্যান্য টুলস পাবো, সে নিয়ে গেলে আমরা আরো জিনিসপত্র পাবো। এগুলো ওয়েব ডেভেলপমেন্টের বিষয়। আমাদের সবচাইতে বেশি যেটা কাজে লাগবে এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে থেকে থিম এবং প্লাগইন, আর কাজে লাগতে পারে পোস্ট মিডিয়া পেজেস। ঠিক আছে? এই তিনটা জিনিস আমাদের হয়তোবা খুব বেশি কাজে লাগবে, বাকিগুলো আমাদের দেখা খুব বেশি এখন অন্তত পক্ষে দরকার নেই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। কিন্তু অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনার এইগুলো সম্পর্কে খুবই ভালো ধারণা থাকা লাগবে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আমরা এই ওয়েবসাইটটাকে একটা সুন্দর ওয়েবসাইটে কনভার্ট করে ইনশাআল্লাহ দেখাবো। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা মনে রাখবেন যে এখানে আমরা কি কি এটা ব্যবহার করছিলাম, পাসওয়ার্ড এবং ইউজার নেম, কারণ এটা আমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে। ক্লিয়ার? হোমওয়ার্ক এই পর্যন্ত আপনারা ডিপ্লয় করে রাখবেন। এই পর্যন্ত এই যে এই থিমটাই দিবেন, এটা কত সুন্দর লাগতেছে, এই থিমটা পর্যন্ত আসবেন, যেন প্রত্যেক বিড়ি লেখা আছে আপনার নাম যেন এখানে থাকে। ঠিক আছে? এই পর্যন্ত আপনারা করবেন। আমার কথা কি ক্লিয়ার? ওকে, হোমওয়ার্ক এই পর্যন্ত করে আপনারা জমা দিবেন। এখানে যদি করতে কোনো সমস্যা হয় গ্রুপে বলবেন। ঠিক আছে? আমি সলিউশন করার চেষ্টা করব। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানান, আমি সলিউশন করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। কোনো প্রবলেম আছে? চেষ্টাই তো করেন না, প্রবলেম কই থেকে থাকবে? বাসায় তো একটু ঘুম